আমার এই ধরনের সমস্যা, এই মাছের এই ঘাট, কালার চেঞ্জ, অনেক ধরনের বিষয় আমাদের কাছে আসে। তো আমরা সবসময় বিভিন্ন ধরনের, ভাই আগেই বলছিলেন যে এক একজন এক একটা তথ্য আমরা দিয়ে থাকি, এক একটা সমাধান দিয়ে থাকি। আসলে এই বিষয়ের ভিতরে আমি এখন বিস্তারিত আলোচনার জন্য অনুরোধ করতেছি আমাদের রুহুল সরকার ভাইকে। রুহুল সরকার ভাই প্লিজ। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন সরকার। আজকে এই আলোচনার সময় আমার যে সাবজেক্টটা আছে সেটা আছে এখানে, সেটা হচ্ছে রোগ, ব্যাকটেরিয়া কালচার এবং বিও। তো রোগ সবাই জানেন যে এটা হচ্ছে বায়োফ্লকের জন্য এটা একটা থ্রেট রোগ। আমরা প্রথমে যখন শুনছি যে বায়োফ্লকে কোনো ধরনের রোগ বালাই হয় না, রোগ বালাই হওয়ার চান্স কম, পুকুরেই সবকিছু। তো তার আগে ওই ভাইয়ের একটা কোশ্চেনের অ্যান্সার আমি তখন বলতে চাচ্ছিলাম, জিনিসটা এখন মাথায় আসে বলে যাই। সেটা হচ্ছে যে একটা কালচার শেষ করার পরে যে পানি বা আদার্স যেগুলো বর্জ্য মনে হচ্ছে সেটা বাইরে এনভায়রনমেন্টের জন্য ফ্রি হবে কিনা। যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনারা ইচ্ছা করলে একটা পানি দিয়ে পরের বার আরেকটা কালচার করতে পারবেন, সমস্যা হবে না, ঠিক আছে। আবার অনেক সময় যদি দেখা যায় স্লাজ বা আরো অন্য কিছু আপনি বের করলেন, সেগুলোকে যদি আপনি শুকাই ঢুকে নিয়ে আবার মাছের জন্য খাবার ইউজ করতে চান, রিসাইক্লিং করতে চান, করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অর্থাৎ আপনারা যদি মনে করেন এটি এনভায়রনমেন্টের জন্য সেফটি কিনা বা আদার্স কোনো সমস্যা হবে কিনা, আমার মনে হয় এটা হবে। এবং এই যে নতুনদার সঙ্গে আমার একটা বিষয় নিয়ে কথা হয়েছিল যে কখনো যদি চিংড়ি করা যায়, সেটা যদি লোনা পানিতে করা যায়। লোনা পানিতে আমাদের এলাকায় হয় না, আমাদের এই অঞ্চলগুলোতে হয় না। তো একটা চিংড়ির পানিতে 3বার বা 4বার বা 5বার কালচার করা যায়। তো পানিটা যদি আপনার সেফ থাকে বা এটাকে যদি আপনি ওই টোটাল ইকোসিস্টেমটাকে যদি মেনটেন করতে পারেন, আমার মনে হয় যে এটা এনভায়রনমেন্টের জন্য কোনো প্রবলেম হবে না। আপনি সেটা যদি বের করেও দেন, যেমন এখানে ট্যানারির ভাইরা আছেন, তো ওনারা জানেন যে ট্যানারির কোনো যদি বর্জ্য বের করে দেওয়া যায়, এটা কিন্তু সব দিকে ধ্বংস করে দিয়ে চলে যায়। বা অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল যে বর্জ্যগুলি তৈরি হয়, সেই ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলি পরিবেশের জন্য অবশ্যই হার্মফুল। কিন্তু বায়োফ্লক জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, এটা বায়োফ্লক, এটার কোন একটা জিনিস হার্মফুল না যদি আমরা না করে ফেলি। আমরা যদি ইউজের ক্ষেত্রে বা এটা কালচার করার সময় এমন কিছু না করে ফেলি, তাহলে বায়োফ্লকের কোনো কিছুতেই আসলে প্রবলেম হবে না, কথা না। তো যা রোগ বালাই নিয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে, তো রোগ বালাইয়ের ক্ষেত্রে একটা কমন রোগ নিয়ে আমি একটু কথা বলি। কমন রোগের মধ্যেই সব পাওয়া যাব। আমরা মাছের একটা রোগের কথা জানি, সেটা হচ্ছে ড্রপসি। ভাই চিনেন না আপনারা? ড্রপসির সমস্যায় পড়েন না? এরকম রোগ আছে বা পড়ছেন এরকম? কমন একটা জিনিস, ড্রপসি হইলে পেটটা ফুলে যায়। তো ড্রপসি রোগের কারণ সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। ড্রপসির কারণের মধ্যে আমরা অনেকেই ভুল করি। ভুলটা হচ্ছে ড্রপসি কিন্তু কোন ধরনের বদহজমের রোগ নয়। বদহজম জনিত কারণে পেট ফুলে গেছে, গ্যাস হয়ে গেছে, এই ধরনের কোন রোগ নয়। এইখানে ওই যে ভাইরা বলছেন অ্যানারোবিক ব্যাকটেরিয়ার একটা প্রবলেম থাকে। অ্যানারোবিক ব্যাকটেরিয়ার একটা ব্যাকটেরিয়া হচ্ছে, নাম হইতেছে অ্যারোমোনাস। অ্যারোমোনাস ব্যাকটেরিয়া কিন্তু যখন কোনো কারণে আপনার ডিও লেভেলের কোনো প্রবলেম হয়, কোনো একটা ট্যাঙ্কের টোটাল এনভায়রনমেন্টের মধ্যে কোথাও যদি অ্যানারোবিক ব্লক তৈরি হয়ে যায়, যেখানে অ্যানারোবিক ব্লক তৈরি হওয়ার কারণে ওই জায়গাটাতে যদি কোনো কারণে অ্যানারোবিক ব্যাকটেরিয়া গ্রো করে, বা যেটা প্রথমের দিকে রবিন ভাই বলছেন যে আমরা যে ব্যাকটেরিয়াগুলো কালচার করতেছি, সেই কালচার করার সময় যদি কোনো কারণে অ্যানারোবিক জলের মধ্যে এগুলি চলে যায়, তারাও আবার কনভার্ট করে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার মধ্যে হয়ে যেতে পারে, এটা হওয়া সম্ভব। তো এই অ্যানারোবিক ব্যাকটেরিয়ার কারণেই ড্রপসি হয়। ড্রপসি কয়েকটা জায়গায় অ্যাটাক করে, সেটা হচ্ছে প্লিহা, যকৃতে, কিডনিতে, এই জায়গাগুলোতে অ্যাটাক করে। যখন একবার এই জায়গাগুলিতে অ্যাটাক হয়ে যায়, তখন মাছের যে রেচনের যে প্রবলেমটা থাকে, সেই প্রবলেমটা দিয়ে গিয়ে তারা পানিটা বের করতে পারে না, যেটা পেটে গিয়ে জমা হয়। তখন এই ড্রপসি রোগটা ব্যাপক আকার ধারণ করে। এই যে পেটে গিয়ে জমা হলো, এখন এটাকে আপনার কন্ট্রোল করবেন কিভাবে? অর্থাৎ আপনি জানলেন যে এটা আপনার ড্রপসি রোগ হয়েছে, ড্রপসি রোগের কারণটাও আপনারা জানলেন। কারণটা হইতেছে যে এটা গিয়ে কিডনিতে এফেক্ট করছে মাছের। তো আপনি আর হজমের ওষুধ খাওয়ায় লাভ আছে? হবে লাভ? বলেন আপনারা, আপনাদের মনে করেন যে হজমের ওষুধ খাওয়ায় লাভ হবে? তাহলে আপনাদেরকে টু দা পয়েন্ট মেডিসিনটা দিতে হবে, তা নাহলে কাজ হবে না। আপনি যদি এখানে 4টা বা 5টা ওষুধ দেন, সেখানে দেখা গেল যে কোনো কারণে আপনারা এনজাইম দিলেন, আদার্স অন্য কিছু দিলেন, গাট প্রোবায়োটিক দিলেন। গাট প্রোবায়োটিকের কাজ হইতেছে আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনালে, আর আপনার মনে করেন এইটা গিয়ে কাজ করতেছে কিডনিতে। কিভাবে? সম্ভবটা কোথায়? মানে এখানে ডিফারেন্স হচ্ছে।
এই কারণের জন্য আমাদেরকে তখন জানতে হবে এবং আমাদেরকে তখন ওই জায়গাটাতে ওষুধটা প্রয়োগ করতে হবে, যে এই ওষুধটা গিয়ে যেন অ্যানারোবিক ব্যাকটেরিয়াতে কাজ করে। তো এখানে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা হয়তো বা অনেক কিছু বুঝবেন না। এই যে বিভিন্ন জায়গায় আপনারা পোস্ট দিচ্ছেন, আপনারা যদি ইচ্ছা করে আশেপাশে যেগুলি ওই মৎস্য অফিস আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ড্রপসি কিন্তু পুকুরের জন্য একটা কমন রোগ, পুকুরও হয়েছে এবং তারাও এখানে কিন্তু ট্রিটমেন্টটা দিচ্ছে। এই কারণের জন্য এটা হপলেস হওয়ার কিছু থাকে না, তাদের যদি দেখান তারাও বলে দিবে যে এটা ট্রিটমেন্টটা কি। তো এই ট্রিটমেন্টটা যে অ্যানারোবিক ব্যাকটেরিয়াটা হয়, অ্যানোমাস, এই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করতে হবে। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য অ্যান্টিবায়োটিকের ইউজ আছে। এখন অ্যান্টিবায়োটিকের ইউজ করতে গিয়ে ওই যে ইমরান ভাই একটা কথা বলছেন যে অ্যান্টিবায়োটিক ফ্রি আর অ্যান্টিবায়োটিক ইউজ কিভাবে কি করা যায়। তো মাছ কালচারের কোন পর্যায়ে গিয়ে কখন কোন অ্যান্টিবায়োটিক ইউজ করবেন, কতদিন সেটা মাছ পরবর্তীতে কালচার করবেন, সেটা তার শরীরে কতদিন থাকবে, এগুলি আরো মানে গবেষণার বিষয় এবং গবেষণা করার পরে হয়তো সেটা বলা যাবে। শেষের দিকে গিয়ে অ্যান্টিবায়োটিকের ইউজটা কেমন হওয়া উচিত, প্রথমের দিকে কেমন করে সেটাকে ইউজ করা উচিত, কি মাত্রায় ইউজ করা উচিত। মাত্রাটা একটা বিরাট বিষয় অ্যান্টিবায়োটিকের মাত্রাটার বিষয়টা কেন বললাম, আজকেই এখানে আমি দেখছি সেটা হইতেছে এরকম, যদি কোনো কারণে আপনারা অ্যান্টিবায়োটিকের ডোজে 19-20 করেন, 19-20টা কেমন আমি আপনাকে বলে দিই। যে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কথা ছিল 3 দিন, খাওয়ানোর পরিমাণের উচিত ছিল, একটা উদাহরণের জন্য বলি 10 মিলিগ্রাম, আপনারা 3 বারে 10 মিলিগ্রাম দিয়ে দিচ্ছেন, দিনে 10 মিলিগ্রাম দেওয়ার কথা ছিল 3 বারে 10 মিলিগ্রাম দিয়ে দিচ্ছেন। বা এটা যদি কোনো কারণে প্রিভিয়াস কোনো হিস্ট্রি ব্যাকটেরিয়াগুলো থাকে, ব্যাকটেরিয়াগুলো কি করবে জানেন, এই যে বললাম যে কিছু সিগন্যাল তারা দেয়, বা বড় ভাইরা বলে গেছেন যে কিছু সিগন্যাল তারা দিয়ে যায়। তো এই সিগন্যাল গুলো দিয়ে তারা যদি জানে যে এই ব্যাকটেরিয়াটা, যে এই অ্যান্টিবায়োটিকটা 500 ব্যাকটেরিয়াকে মারবে, তারা 5000 ব্যাকটেরিয়া তৈরি করে ফেলবে নিজেদের মধ্যে। এটা একটা চোর পুলিশের খেলা, ঠিক আছে। তো এইখানে আপনাকে টু দা পয়েন্টে শুধুমাত্র যে রোগ, সেই রোগের জন্য তার সাপ্লিমেন্টে ওষুধগুলো দিয়ে যেতে হবে। এই মুহূর্তে যদি আমরা ওই মানে পুরো থেরাপি দিয়ে দেই, টোটাল থেরাপি দিয়ে দেই, তাহলে আমাদের পরবর্তীতে ক্ষতি হয়ে যাবে। এই কালচারটাকে বা অ্যান্টিবায়োটিক ফ্রি করার যে চিন্তা ভাবনা বা বায়োফ্লক যে কথাটা, সেই কথাটার উপর আমরা থাকতে পারবো না। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে বায়োফ্লক আসলে আমরা মানে রোগ বলে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। এর পিছনে একটা আমার সন্দেহ কাজ করে। আমি বলতেছি আমার সন্দেহের কারণে যে আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এই বায়োফ্লক কালচারের মাছ নিয়ে আসার আগে আমরা পুকুরে কালচার করছি না, পুকুরে কালচার করছি, এটা কি ন্যাচারাল একটা সিস্টেমে কালচার করছি। এখানে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে ব্যালেন্স করে। বায়োফ্লকে আমরা যে নিবিড় পদ্ধতিটা করছি, সেখানে এত বেশি পরিমাণে মাছের কালচার করি, 100 জায়গার মধ্যে বা 10,000 লিটার ট্যাঙ্ক বা 20,000 লিটার ট্যাঙ্কে আমরা যে পরিমাণে মাছ দিই, যে পরিমাণে এই ঘনত্বটাকে ইউজ করি, সেখানে আবার কত ধরনের ব্যাকটেরিয়া ইউজ করি। তো এই জায়গাটাতে তাদের মধ্যে এক ধরনের মিউটেশন তৈরি হয়ে যাবে। যদি কোনো কারণে আমরা ব্যাকটেরিয়ার বা অ্যান্টিবায়োটিকের যদি আমরা ব্যবহারটাকে কন্ট্রোল করতে না পারি, তাহলে আপনি ধরে রাখেন তাদের মধ্যে একটা মিউটেশন তৈরি হয়ে যাবে। এই মিউটেশনটা তৈরি, এটা সাধারণত সবসময়ের জন্য হয়, মানুষের ক্ষেত্রে, মানুষের শরীরের জন্য, মানুষের রোগের জন্য মিউটেশন হইতেছে। যেমন এখন আপনারা খেয়াল করে দেখেন, মানুষের রোগের ক্ষেত্রে এখন কি কোনো অ্যামোক্সিসিলিন ওষুধ কাজ করে? কেউ খায়? অ্যামোক্সিসিলিন দিয়ে খায়, টেট্রাসাইক্লিন ওষুধ দিয়ে আগে আমার আমাশের রোগে বা ডায়রিয়ার জীবাণুকে ইয়ে করা হইতো, টেট্রাসাইক্লিন ক্যাপসুল খাইলে হইতো। এখন সিপ্রোফ্লক্সাসিন দেওয়া হয় না, তার উপরে যেটা। তো এগুলো কিন্তু এই ওষুধের কারণে কিন্তু এদের মধ্যে কিন্তু একটা মিউটেশন তৈরি হয়ে গেছে। এখন এগুলো দিয়ে আর কাজ হয় না। রেজিস্ট্যান্স একটা বিষয়, এটা তো আপনারা জানেন এই জিনিসগুলো। তারপর রেজিস্ট্যান্স একটা আলাদা জিনিস আর মিউটেশন আলাদা জিনিস। মিউটেশন হচ্ছে যে তারা নিজেদের মধ্যে নিজেদের চরিত্রটাকে পরিবর্তন করে ফেলে। শুধু রেজিস্ট্যান্স মানে যে একটা ওষুধ দিলাম কাজ হইল না, তা নয়। একটা ওষুধ দিয়ে ওই ওষুধের কারণে তারা আরো বেশি ক্ষতি করা শুরু করে দেয়। এই ওষুধটা দেওয়ার কারণে তারা বেশি শুরু করে দেয়। এইটা হচ্ছে মিউটেশন। তো বায়োফ্লকের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ডোজেস কেমন হইতে হবে, কেমন করে এই জিনিসগুলো করতে হবে। তো ড্রপ সিরাপে নিয়ে যে কথা বলছিলাম, এটা ফিনিশ করে দিই। হ্যাঁ, এইটা নিয়ে মানে এটা সমাধানের মতো করে দিই। ব্যাকটেরিয়াল ইনফেকশনে বা ব্যাকটেরিয়াল কোনো ডিজিজে ব্যাকটেরিয়াকে মারতে গেলে অ্যান্টিবায়োটিক বিভিন্ন ভাবে কাজ করে। কোন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে ধ্বংস করে দেয়। সেল ওয়ালকে ধ্বংস করে দেওয়ার অর্থ হচ্ছে আমি আমার পেটের এখান থেকে কেটে দিলাম, আমার ভুঁড়ি বেড়ে গেল বা অন্য কিছু হলো, আমার ভিতরে অর্গানগুলো বেড়ে গেল, আমি মারা যাবো। তো ব্যাকটেরিয়াকে এই অ্যারোমানাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে
গ্রামে এটা হচ্ছে মানে অ্যারোভেনাস হচ্ছে আপনার অ্যানারোবিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এইখানে যদি আমরা অক্সিটেট্রাসাইক্লিন বা যেটাকে বলে রেনামাইসিন, এটা আমরা সবাই জানি, মোটামুটি ইউজও করি। তো রেনামাইসিনের ডোজটাকেও যদি আমরা ঠিক মতো দেই তাহলে আমার কাছে মনে হয় যে এই ড্রপসি রোগটাকে আমরা মেনটেন করতে পারবো। এ সরাসরি গিয়ে ব্যাকটেরিয়ার সেল ওয়াল ধ্বংস করে দেয়, ব্যাকটেরিয়ার সেল ওয়াল ধ্বংস করে দিলে ব্যাকটেরিয়া মারা যায়। সেক্ষেত্রে অ্যানারোবিকও মরে, তার সাথে আমাদের ফ্রগ বায়োফ্রগের যা মনে করেন যা হেটারোট্রফিক ব্যাকটেরিয়া যারা আছে এরাও মরে। কিছু কিছু ক্ষেত্রে এটা শতভাগই মরে যায় এটা বলা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে যেটা বললাম যে আমাদের চেয়ে আমার কাছে মনে হয় যে সর্বজীবদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী এই পরজীবীরা, সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী এই পরজীবীরা। কারণ মানুষের বুদ্ধি দিয়ে মানুষ একটা ল্যাবের মধ্যে পরীক্ষা করে হাজার হাজার মানে শত শত লোককে মিলায় একটা ওষুধ তৈরি করে, সেই ওষুধটা তারা 2-4-5 বছর বা 6 বছরের মধ্যে চেঞ্জ করে দেবে, ওইটা কার্যকারিতা তারা নষ্ট করে দিতে পারে, অন্য একটা রিয়াকশন দেখাতে চেষ্টা করে। তো যেটা হচ্ছে যে যেটা বলতে চাচ্ছিলাম যে এই আপনার হেটারোফিক ব্যাকটেরিয়া গুলো সব যে মারা যায় তা না, অনেকে তো ম্যাক্সিমামটা নষ্ট হয়। সেক্ষেত্রে আমাদেরকে পরবর্তীতে গিয়ে এই নতুন করে হয়তো বা আবার নতুন করে ফ্রগ করার জন্য, যেটাকে বলে অ্যামোনিয়া কন্ট্রোল করার জন্য, আদার্স জিনিসগুলো কন্ট্রোল করার জন্য আপনাকে চলতে হবে, আবার রেডি করতে হবে। তো এখন একটা বিষয় থেকে যায়, একটা কোশ্চিন থাকে মানুষের যে আমরা রোগ বালাইটাকে কিভাবে আগে প্রিভেন্ট করবো, অর্থাৎ রোগ বালাই আসবে না এই জিনিসটা করাটাই দরকার, বা আসলেও খুব অল্প আসবে, মৃদু পর্যায়ে আসবে। এই মৃদু পর্যায়ে আসার জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বায়োফ্লকে যে আমরা এই যে ব্যাকটেরিয়া কালচার নিয়ে একটা কথা বলতে বলা হয়েছে আমাকে, বায়োফ্লকে যদি আমি ব্যাকটেরিয়া কালচারটাকে নিয়ে বলি, সেক্ষেত্রে আমাকে যতগুলো ভালো ব্যাকটেরিয়া আছে সেই ভালো ব্যাকটেরিয়া গুলো কালচার করতে হবে। ভালো ব্যাকটেরিয়া গুলো কালচার করতে গেলে সর্বপ্রথম যে প্ল্যাটফর্মটাকে আমি চিন্তা করি এইটা হলে ভালো ব্যাকটেরিয়া হবে, সেই প্রথম কথাটা হচ্ছে ডিও। যদি কোনো কারণে ডিজলভ অক্সিজেন ভালো থাকে সেখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়া বা আদার্স কোনো কিছু হবে না। এখন ডিওটা কি? ডিওটা হচ্ছে ডিজলভ বা অক্সিজেন, যেটা বলছি সেটা ডিজলভ অক্সিজেন। এটার মেইন যন্ত্রটাই হচ্ছে একটা ভালো এয়ার পাম্প। বায়োফ্লক থেকে যদি আপনি মনে করেন যে আপনি পজিটিভ কিছু করতে চান তাহলে একটা ভালো এয়ার পাম্প আপনাকে লাগবে। এখন কোন এয়ার পাম্প কোথায় লাগাবেন, কিভাবে কি করবেন, আগে যে থিঙ্কিং ছিল সেই থিঙ্কিং থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আগে যে থিঙ্কিং গুলো ছিল সেই থিঙ্কিং গুলো আপনারা জানেন, কত হাজার লিটারে কয়টা পাম্প দিলে 006 দিয়ে কি করা যায়, 008 দিয়ে কি করা যায়, বা আর কি করা যায়, এগুলো আপনারা জানেন, তো এগুলো কি হয়েছে না হয়েছে আপনারাও জানেন। তো আমাদেরকে এখন চিন্তা করতে হবে, যদি আমরা একটা জীবাণু মুক্ত বা রোগ বালাই মুক্ত একটা ট্যাঙ্ক চাই তাহলে সর্বপ্রথমে আমাদেরকে ভালো এয়ার পাম্প রাখতে হবে। কোনটা এয়ার পাম্প ভালো, কোনটা ভালো না সেটা না, ন্যূনতম 10,000 লিটারের কনসেপ্টে 130 থেকে 150 রাখতে হবে এলপিএম, 130 থেকে 150 এলপিএম রাখতে হবে। এখনকার কনসেপ্ট প্রথম অবস্থায় মাছ থাকবে তখন কত এলপিএম আপনি ডিও দিবেন, তারপরে মাছ বাড়বে তখন কত বাড়াবেন, সেটা আপনাদের মানে এটা আপনারা চিন্তা করে নেবেন। এটা আলাদা একটা সাবজেক্ট যে মাছের বলার জন্য কতটুকু ডিও রাখবো, মাছের মধ্য বয়সে কতটুকু ডিও রাখবো, শেষ বয়সে গিয়ে কতটুকু ডিও রাখবো, সেটা আলাদা বিষয়। পাশাপাশি খেয়াল রাখতে হয় যে আমরা যে ব্যাকটেরিয়া গুলো কালচার করতেছি, ব্যাকটেরিয়া গুলোরও প্রতিনিয়ত ঘনত্ব বাড়ার সাথে সাথে ডিও চাহিদা বাড়ে। ড্রপসি নিয়ে আরেকটা আমার কথা আছে, যদি কোনো কারণে কোনো ট্যাঙ্কে মিডিল একটা পয়েন্টে, অর্থাৎ আপনার 1 মাস বা 1.5 মাস কালচারে গিয়ে বা ওই সময় গিয়ে যদি কোনো মাছের ড্রপসি দেখা যায় তাহলে আপনার সাথে সাথে একটা জিনিস খেয়াল করে দেখবেন, ওখানে ফ্রগের মাত্রাটা বেশি হয়ে গেছে, চান্সটা আছে। অনেক সময় নাও হতে পারে, কিন্তু আমার কাছে এই জিনিসটা মানে এটার সাথে এটা একটা জয়েন্ট আছে, কানেকশন আছে। কানেকশনটা এরকম, যখন আপনার ওখানে ফ্রগ বেশি হয়ে যাবে তখন ডিওর চাহিদাটা বেড়ে যাবে। কিছু ফ্রগ স্লাউজ হয়ে নিচে পড়ে যাবে ডিওর চাহিদার কারণে, তখন কিন্তু এখানে একটা অ্যানারোবিক যন্ত্র তৈরি হয়ে যাবে। অর্থাৎ ড্রপসি হওয়া মানে হইতেছে আপনার ট্যাঙ্কে যে কোনো কারণে হোক ফ্রগ এবং স্লাউজের মাত্রাটা বেশি হয়ে গেছে। তো এটার একটা মাত্রা আছে, যে মাত্রার মধ্যে রাখলে এই জিনিসগুলো হবে না। মাত্রাটা হইতেছে সবসময় যেন আপনার ট্রাই করবেন যে ফ্রগটা যেন মানে একেবারে অতিরিক্ত হয় না, একেবারে যেন কম না হয়, একটা মিডিল লেভেলে থাকে। পাশাপাশি যদি শুধুমাত্র হেটারোট্রফিক ব্যাকটেরিয়া দিয়ে আপনারা কালচার করতে চান তাহলে এই প্রবলেমগুলো আপনাদের বেশি আসবে, কারণ হেটারোট্রফিক ব্যাকটেরিয়াকে আপনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন না। অনেক সময় বাড়বে, অনেক সময় কমবে, অনেক সময় ব্লুম করবে।
তো পাশাপাশি যদি কোনো কারণে দেখা যায় যে আপনারা যদি এখানে নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো ইউজ করেন, ফটোটপিক ব্যাকটেরিয়া ইউজ করেন বাতাস বানানো, বা আপনারা যদি কোনো কারণে এটা ওপেন স্পেসে হয়, এই কথাগুলো কিন্তু একটার সাথে একটা সবগুলোর সাথে কিন্তু মানে জড়িত, কোনোটার বাইরে কোনোটা না। ওপেন স্পেসে হলে দেখবেন যে এখানে ফটোটপিক কাজ করতেছে, এখানে নাইট্রিফাইং কাজ করতেছে, তখন হ্যান্ডোটপিক ওই জায়গাটা দেওয়ার মানে এলই হচ্ছে। তো সবগুলো মিলাই সবাই সবার জায়গাটা বুঝে নেবে, তখন কেউ ব্লুম করতে পারবে না। অর্থাৎ কোনো কারণে এক্সট্রা ফ্লপ হয়ে যায়, নিচে যায়, স্লস হয়ে যায়, একাকার একটা অ্যানারোবিক জোন তৈরি গেছে, সেটা হবে না। আবার দেখা গেল যে আনুষঙ্গিক সবকিছু হবে না, তারপরেও কোশ্চিন হইতেছে আমরা মানে ওই কোশ্চিনের অ্যান্সার পাইনি, অ্যান্সারটা ক্লিয়ার পাইনি। সেটা হচ্ছে যে ইন হাউস না ওপেন কোনটা ভালো। আমি একটা কোশ্চিনের মানে একটা উদাহরণ দিই, আপনাদের কাছে ক্লিয়ার হবে। আমি কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা বলছি, সেই উদাহরণটা আপনাদেরকে দিই। সেটা হচ্ছে আপনারা কি জানেন যে মানে সানলাইটের উদ্ভিদের উপর কি ধরনের কাজ করে? একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে একটা টমেটো গাছ 45 দিন লাগে, 45 ডেজ লাগে ফুল আসতে। খেয়াল করেন কথাটা, 45 ডেজ লাগে টমেটো গাছে ফুল আসতে। এই 45 ডেজ, এই যে 45 দিন, এটা কাউন্ট গাছটা কিভাবে করে? তারা একটা সময় দেখে সকাল রোদ, তারপর একটা সময় দেখে 12 ঘন্টা বা 13 ঘন্টা বা 14 ঘন্টা সে রোদ দেখে, তার 13 ঘন্টা 14 ঘন্টা পরে গিয়ে সে নাইট দেখে, তখন কিন্তু রোদের আলো নাই। তো সে কিন্তু কাউন্ট করে নেয়, দিন ডে এবং নাইটটা কাউন্ট করে নেয়। এখন আমার পরিচিত একজন ভদ্রলোক, সে একটা জায়গার মধ্যে ঘরের মধ্যে ইন হাউস, এটা তো আমি যে গল্পটা বললাম সেটা হচ্ছে টমেটো চারা মাছের মধ্যে কি হয় 45 দিন লাগে, সেই ইন হাউসে নিয়ে এসে 6 ঘন্টা নিবিড় লাইটিং করছে, পরে 6 ঘন্টা বন্ধ রাখছে, ফের 6 ঘন্টা নিবিড় লাইটিং করছে, পরে 6 ঘন্টা বন্ধ রাখছে। সেখানে 32 দিনে গাছের মধ্যে ফুল চলে আসছে। এটা কিন্তু পসিবল, মিথ্যা কথা বলতেছি না, সত্য কথা বলতেছি। তো এই যে এটা করছে, এটা যে করছে, এই কাউন্টিংটা যে করছে, এই কাউন্টিংটা করে তার তো একটা কস্টিং হয়েছে, খরচ বেশি হয়েছে না? সে ঠিকই করছে আলাদা, সে ঠিকই করছে। এইভাবে যদি করি তাহলে আমার যে সিজনের আগে যদি আমি টমেটোটাকে তুলে ফেলতে পারি, আমি লাভ করতে পারবো, এখানে খরচটা যাই হোক। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা ইন হাউসে বায়োফ্লক করবেন না ওপেনে করবেন, কোনটা আপনার জন্য কিভাবে মানে প্রফিটেবল হবে সেটা চিন্তা করে আপনারা নেবেন। এটা সবার জন্য একরকম সিদ্ধান্ত নয়, কিন্তু আমার টাকা, আমার ইনভেস্ট, আমার ইয়ে, আমি কিভাবে রেখে নিব সেটা আমার ব্যাপার। আবার আরেকজনের দৃষ্টিভঙ্গিটা অন্য, সে অন্যভাবে চিন্তা করবে যে আমি ইন হাউসে করবো, বায়োসিকিউরিটি মেনটেন করবো, এভরিথিং সুন্দরভাবে করবো, আমি আগে সেখান থেকে একটা বেনিফিট নিয়ে নিবো এবং সেখান থেকে আমি প্রফিটেবল পজিশনে যেতে পারবো। হতে পারে কোনটাকে আপনি বলতে পারবেন না যে হয়নি, এটা ভুল বা এটা ঠিক, এরকম কিছু না, হতে পারে। তারপরে আর কিছু আমি কিন্তু শর্ট টাইমের মধ্যে অনেক কিছু বলে ফেলাইলাম, একটু মানে স্পিডি কথাবার্তা বলে আপনাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করলাম। তো তারপরে আপনারা আরো দুই একটা কথা বলেন, আমি মানে স্পিডি যতটুকু সম্ভব বলে দেবো। বলেন 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 বলেন। ওয়াটার হার্ডনেসের কারণে যে রোগটা হয়, কলামনারিজ ডিজিজ, যেটা আমরা বলি, এটা আমেরিকান ফিশারিজ সোসাইটি বলে। সিমটমগুলো সবাইকে বলে দেন। সিমটম হলো এটা আমাদের গায়ে যেমন সেকা লাগলে যেরকম লাল হয়, সেরকম মাছের গায়ে এরকম হয়। কিন্তু আমি আমাদের বিভিন্ন গ্রুপের ফেসবুকে দেখছি এই রোগটাকেও সবাই ব্যাকটেরিয়া জনিত রোগ হিসেবে ট্রিটমেন্ট দিচ্ছে। আপনার কাছে কি মনে হয় এই রোগটার মানে কারণটা কি মনে হয়? আপনি কি বলছেন? আমি স্টাডি করে দেখছি যে এটা হার্ডনেসের অতিরিক্ত। আচ্ছা, এটা ওয়াটার হার্ডনেসের কারণটা হলো যে আপনি ওয়াটার হার্ডনেসের কথা বলছেন। মাছের ক্ষেত্রে এটা কি তো মানে স্কিন এন্ড সফট টিস্যুতে বা এই ধরনের কিছুতে সমস্যা করে, আপনি কি মনে করতেছেন? আমি এটা আপনার রোগটা কি মানে ক্ষত রোগের মতো সৃষ্টি হয় নাকি? আমাদের যে পুরো গেলে কোনো জায়গায় যে গরম সেকা লাগে যেরকম হয়, এরকম হয়, সেখান থেকে আস্তে আস্তে ঘা হয়। এটা আমরা ব্যাকটেরিয়াল ডিজিজ হিসেবে অনেকেই ট্রিটমেন্ট দিয়ে থাকি। আসলে এটা কি ব্যাকটেরিয়াল ডিজিজ নাকি? অনেক বিষয় আছে ভাই, অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে বিশেষ করে রোগ বালাই নিয়ে সরাসরি কোনো কিছু মনে করেন যেগুলো পরীক্ষিত কোনো কাগজপত্র ছাড়া বলা ঠিক না। তারপর আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কোনো কারণে যদি এটা কোনো স্কিনের ক্ষতি করে, স্কিনের কোনো ইনফেকশন জাতীয় কোনো কিছু করে, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অক্সিটেট্রাসাইক্লিন দিয়ে কাজ হবে না, সেখানে আপনারা সিপ্রোফ্লক্সাসিনে কাজ করতে পারেন। আপনি যদি সেফিকজিম ইউজ করতে চান, এটা কিন্তু পোল্ট্রিতে অনেক ওষুধ আছে সেফিকজিমের ক্ষেত্রে, অর্থাৎ স্কিন এবং সফট টিস্যুতে যেই অ্যান্টিবায়োটিকটা কাজ করে সেই অ্যান্টিবায়োটিকটা আপনাকে এখানে ইউজ করতে হতে পারে। সেক্ষেত্রে ফিশারিজের উপরে যারা মানে এগুলো নিয়ে ট্রিটমেন্ট করে তাদের কাছ থেকে এই ইনফরমেশন নিতে হবে। কারণ একটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা যদি খেয়াল রাখবেন, ওটিসি নামে একটা কথা আছে। ওটিসি মানে কি বলে দেখি?
ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার, অর্থাৎ আপনি গেলেন আমার সর্দি হচ্ছে, জ্বর হয়েছে, আমি আপনাকে ধরে দিলাম, কি দিলাম, নাফাদের প্যারাসিটামল, নিস্তাসিন কাঙ্কার। কিন্তু যখন নরমাল কিছু অ্যান্টিবায়োটিকও দেওয়া যেতে পারে, নরমাল কিছু জিনিস দেওয়া যেতে পারে, অক্সিটেট্রাসাইক্লিনের কথা বললাম, সিপ্রোফ্লক্সাসিনের কথা বললাম, কিন্তু এরকম একটা ট্রিটমেন্টের ক্ষেত্রে যখন আপনি কোনো একটা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করবেন, সেই অ্যান্টিবায়োটিকের ক্ষতিকর দিকগুলো সেটা এনভায়রনমেন্টে, মাছের বডিতে, হিউম্যান বডিতে কি হবে এটা না জেনে আসলে কোনো অ্যান্সার দেওয়া যাবে না। এবং যদি কেউ দেয়, ট্রিটমেন্ট দেয়, তার ওই বিষয়ে নলেজ থাকতে হবে এবং সে অথরাইজ পারসন হতে হবে, অর্থাৎ রেজিস্টার কেউ হতে হবে যে অ্যান্টিবায়োটিকের এই জিনিসটা বলবে। আসলে এই জিনিস আমার বলা ঠিক না। তবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে যদি কতগুলো জিনিস আছে, ইন্টারনাল যদি কোনো ধরনের কোনো ডিজিজ হয়, যে মাছের মধ্যে দেখবেন শরীরের মধ্যে কোনো ক্ষত নাই, ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে, ইন্টারনাল কোনো ক্ষত হয়েছে, সেটা ট্রিটমেন্ট আলাদা, সেটা অ্যান্টিবায়োটিক আলাদা। এগুলো সার্চে পাই যাবেন, এখানে মানে রুল সরকার কিছু গাইড দেবে, বলবে এরকম কিছু না। ইন্টারনাল ট্রিটমেন্টের জন্য কি সমস্যা হয়, কি হয় না, আগে আপনাকে স্পেসিফিক্যালি বের করতে হবে যে রোগটা কি, দেন আপনাকে ট্রিটমেন্টের ব্যাপারে যেতে হবে। এখন এটা তো আপনার বাড়ির মাছ, এটার যদি আপনি যদি একটা ভুল ট্রিটমেন্ট দিয়ে যদি আপনার এই ভুল ট্রিটমেন্টের কারণে যদি রোগ বালাই যদি মাছটা মারা যায়, কারো কোনো যায় আসে? মানে এটা কি মারা গেছে কোনো আসামি বা এরকম হওয়ার কোনো চান্স আছে? নাই। কিন্তু ওই ভুল ট্রিটমেন্ট দিতে গিয়ে বা সেটাকে ট্রিটমেন্ট একটা দিলেন, দেওয়ার পরে ওইখানে কিছু একটা জিনিস থেকে গেল, ওই মাছটা জীবিত আছে, সেটা আপনি খেলেন, আমি খেলাম, তারপর একটা সমস্যা হলো, এটা কিন্তু ছাড় নাই। এটা ছাড় আছে নাই। দোস্ত পোল্ট্রির ক্ষেত্রে অ্যাভেলেবল হয়, পোল্ট্রির ক্ষেত্রে আমি বলে দিই, পোল্ট্রির ক্ষেত্রে ব্রয়লার পোল্ট্রির ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্রয়লার এবং ওই যে আপনার সোনালী মুরগি, এগুলোর ক্ষেত্রে অ্যাভেলেবল হয়। শেষ দিনের আগের দিনও তারা একটা অ্যান্টিবায়োটিকের ডোজ দেয়, কারণ কি হবে না হবে মার্কেটে যাই যদি মরে যায়, অ্যাভেলেবল হয়, কিন্তু সেটা তো মানুষের শরীরে যায়। যারা দেয় তারা দেয়, এটা বায়োফ্লক, এটা দেওয়া এইভাবে যাবে না। কিন্তু কথা হচ্ছে আপনাদেরকে জানতে হবে, জানার পরে কোন রোগের জন্য কোন ট্রিটমেন্ট করবেন, সেটা আপনি কোন ওষুধটা ইউজ করবেন, সেটা কমন। এটা জিনিস কোন রোগের কি সমস্যা এগুলো জানলে করতে পারবেন। অথবা আপনাদেরকে একজন এই বিষয়ে রেজিস্টার্ড পজিশন থাকে। তবে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যেন আমরা এই দিনটা না দেখি। এই দিনটা না দেখার জন্য সহজ হিসেবে হচ্ছে আমরা ব্যাকটেরিয়া কালচার করি। ব্যাকটেরিয়া কালচার করি কিরকম করে, আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনাদেরকে হয়তো মজাও লাগতে পারে, অথবা আপনারা অন্যভাবে নিতে পারেন। অ্যাসোসিয়েশন করতে চাচ্ছি না, অ্যাসোসিয়েশনের পক্ষে আমরা চিল্লাচিল্লি করতেছি না, কিছু লোকজনকে আমরা ডাকে আনছি না, আমাদের বিরোধী দল আছে না, বা আমাদের চায় না কেউ অ্যাসোসিয়েশন করতে চায় না, এরকম কিছু লোকজন আছে না। এখন আমরা মনে করি আমরা নিজেরা সব ভাইরাস না ব্যাকটেরিয়া, চিন্তা করেন, আমরা এখানে নিজেরা ব্যাকটেরিয়া, ওরা এক ধরনের ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়া মারামারি হবে, তো নিজেরা নিজেদের একটা পজিশনে আমাদেরকে থাকতে হবে। ক্লিয়ার করার কথা, আমরা আমাদের একটা ভালো পজিশনে থাকার চেষ্টা করবো, সেম তারাও করবে। আমরা এই ধরনের আমরা যে ভালো পজিশনে যেতে চাই, বা আমরা যে ভালো, আমরা যে গুড ব্যাকটেরিয়া, আমরা যে যেটাকে বলা হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া, এটা প্রমাণ করার জন্য এই প্রতিষ্ঠানে আমরা যে অনুষ্ঠান করতেছি। আর যারা অ্যারোবিক ব্যাকটেরিয়া তারা তো আইডেন্টি ব্লক দিবে, অমুক করবে, তমুক করবে, এই সমস্যা করবে, ওই সমস্যা করবে, কেউ যেন মানে লাইভে যেতে পারে না, সেইগুলো এরা এগুলো হচ্ছে অ্যারোবিক সমস্যা। অ্যারোবিক এবং অ্যানারোবিক বিষয়গুলো থাকে, বুঝতে হবে। এই যে মাছ কালচারটা করতেছি আমরা ট্যাঙ্কের মধ্যে, যে মাছের কালচার করতেছি, আপনাদের খেয়াল করতে হবে এখানে আপনি অ্যারোবিক ব্যাকটেরিয়া, অ্যানারোবিক ব্যাকটেরিয়া একটা এখানে একটা ব্যালেন্স আছে, এবং এখানে ভালো ব্যাকটেরিয়া যদি ভালো পজিশন আপনি নিয়ে আসতে পারেন, তাহলে ওই সব অ্যানারোবিকের খাওয়া নেই, আছে খাওয়া। এই জিনিসটা হলো কথা, আপনাকে আপনার ইকোসিস্টেমটাকে ঠিক রাখার জন্য এখানে যে আমার মনে হয় যে আমরা যে অ্যারোবিক ব্যাকটেরিয়া সেটা মানে প্রমাণ সুলতান ভাই বহু দূর থেকে আসছে, উনি ওটা খুঁজে চলে আসছে যে এখানে অ্যারোবিক মানে এখানে অক্সিজেনের গন্ধ পাওয়া যাচ্ছে, এখানে দিতে হবে, উনি আসছেন এখানে। তো বিষয়গুলো এরকমই, আপনি যদি আপনার ট্যাঙ্কে এইখানকার যদি বায়োসিকিউরিটিটাকে আপনি যদি মেনটেন করতে পারেন, আপনি যদি সবকিছু পজিটিভলি মেনটেন করতে পারেন, দরকার নেই। বায়োফ্লক এত কঠিন কিছু না, আমি কিন্তু সহজ ভাবে বললাম, একটা সহজ ভাবে এনভায়রনমেন্টের কথা বললাম, যে উদাহরণ দিলাম সেই উদাহরণ দিয়ে না বোঝার কিছু নেই। হ্যাঁ, কিছু টার্ম আছে যে টার্মগুলো আপনাকে বুঝতে হবে, সময় নিয়ে বুঝতে হবে। একটা মূর্খ ছেলে, সে কোন রকমের ইংরেজি পড়তে পারে না, আস্তে আস্তে সে ইংরেজি পড়া শিখছে। সেই ছেলেটা আমার ওষুধের দোকানে 3000 ওষুধের মধ্যে থেকে প্রেসক্রিপশনটা দেখে বলতে পারে যে ভাই এটা ওখানে আছে। কিছু ক্ষেত্রে আমি বলি যে কি লিখছে বলতো, সে বলে দিতে হচ্ছে ভাই এখানে আছে, এখানে ওষুধটা দেখে। তার তো বলার কথা না এটা, সে নাম দেখে আমি বললাম যে এটা নামটা বুঝতে পারি না, বলছে ভাই পাওয়ারটা দিচ্ছি, পাওয়ার কি হচ্ছে 120 পাওয়ার দেখছে, তো বলছে যে ভাই এটা তো মনে হচ্ছে মানে এটা হেক্সোমানের এরকম মনে হচ্ছে আমার 120 পাওয়ার আছে, হেক্সো 120 পাই এরকম বেশি আছে। সে পাওয়ার থেকে বুঝে পাচ্ছে এটা জিনিস,
তো বায়োফ্লো করেন, কালচার করেন, এখানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না তারাও পারেন, একটু সময় নেন বুঝেন, কিন্তু মনটা দিতে হবে ওইখানে। এখানে জিনিসটা বোঝার জন্য চেষ্টাটা আপনার থাকতে হবে। আমি আজকে কথাবার্তা বলছি, বিলিভ মি, আমি বায়োফ্লোকের মানে এইসব করার আগে জীবনে মানে অডিয়েন্সের কথা বলিনি, আমি বলিনি কখনো, কিন্তু আমি চাইছি যে টু দা পয়েন্টে কথা বলার চেষ্টা করা। টু দা পয়েন্টে কথা বলার চেষ্টা করার জন্য আপনাকে বুঝতে হবে জিনিসগুলা সহজ একটা হিসাব, 2 আর 2 যোগ করলে 4 হয়, 3 আর 1 যোগ করলে 4 হয়, এরকম ভাবে মাথার মধ্যে নিয়ে নিতে জিনিস, এত জটিল ভাবে চিন্তা করার কিচ্ছু নেই। আর কিছু কোশ্চিন করেন? যে আমাদের তো এখানে সবাই গ্রুপের অ্যাডমিনরা আছে কিংবা যারা ফেসবুক চালায় তারাই বেশিরভাগ এখানে উপস্থিত। তো আমরা দেখি যে একই প্রশ্নের অনেকগুলো সাপোজ, আচ্ছা আমি আপনাকে ওই বিষয়টা বলি, রোগের বেলায় বলতেছি, আমি আপনাকে রোগের ক্ষেত্রে বলি যে স্পেসিফিক্যালি যদি কোনো একটা রোগ হয়, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে 5টা থেকে 6টা থেকে 7টা রোগের ট্রিটমেন্ট সম্ভব। এটা হিউম্যান একটা ওষুধের দোকানে, মানে ওষুধের একটা আমার ফার্মেসি আছে, আমার ওই ফার্মেসির আমার একটা রেজিস্ট্রেশন করতে হয়েছে, আমার একটা ইয়ে আছে, সেখান থেকে আমি নির্ভুল জানি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে শুধুমাত্র সেফালোস্পোরিন, মাইক্রোরিন বা আপনার ফ্লোরোকুইনল, এগুলো হচ্ছে গ্রুপের নাম, যে কোনো একটা গ্রুপ দিয়ে 5 থেকে 6টা বা 7টা ট্রিটমেন্ট করা সম্ভব। তো যদি এইটার সাপোর্টিং একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি, একটা অ্যান্টিবায়োটিক একটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে, এটার সাপোর্টিং এ আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমি এটাকে ট্রেস কমানোর জন্য আমি একটা ভিটামিন বা একটা মিনারেলস অ্যাড করতে পারি। ঠিক আছে, যদি আমার মনে হয় এই ওষুধটার সাথে মানে রুচির একটা বিষয় থাকে যে এটাতে মানে মাছ খাওয়া কমাই দিতে পারে, তাহলে আমি রুচি বাড়ানোর জন্য বা এনজাইম জাতীয় কিছু একটা দিতে পারি, ব্যাস, এর বেশি কিছু না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক গুলা 3টা অ্যান্টিবায়োটিক একসাথে দেওয়াই আছে, কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক। কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক গুলো হচ্ছে এমন একটা থেরাপি, যে থেরাপি দিয়ে আপনাকে রোগটা থেকে মানে বের করে নিয়ে আসবে। তো এটা কিছু কিছু সিচুয়েশন আছে, কোন সিচুয়েশনে এটা আপনি চান্স নেবেন আর কোন সিচুয়েশনে নেবেন না, এটা আপনাকে বুঝতে হবে। কি রকম সিচুয়েশন, যে আপনারা প্রথমে কই মাসের একটা রোগ হয় কি লেসপোজা, প্রথমে দেওয়া 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে হয়ে যায়। তো এই লেসপোজা রোগটা যদি হয়ে যায়, ওই সময় যদি আপনি মনে করেন যে অন টেস্ট একটা দিলাম দেখি কি হয়, 7 দিন চালাবো তারপর একটা দিব, 7 দিন চালাবো তারপর একটা দিব, কারণ আপনি যদি এইভাবে চেষ্টা করতে যান তাহলে আপনার মাছ থাকবে না। আপনাকে তখন সিদ্ধান্ত নিতে হবে যে এটা 3 ধরনের এটা হইতে পারে, 3 ধরনের কারণে হইতে পারে, আর কোনটাতে কাজ ভালো হয় কোনটাতে ভালো হয় না। সেই ক্ষেত্রে আপনি হয়তো দেখা গেল যে ম্যাক্সিমাম লোকজন ইউজ করে রেনাটা মাইক্রোডিনের মধ্যে 3টা অ্যান্টিবায়োটিক একসাথে কম্বাইন করা আছে, কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক। এই কম্বাইন্ড অ্যান্টিবায়োটিকটা দিলে এটা জাদু হলো, যাবি কোথায় পালাবি কোথায়, 3 রাস্তার মোড়ে দাঁড়ায় আছি, যাবি কোথায় পুরোই শেষ। আরো কিছু বিষয় আছে যে অ্যান্টিবায়োটিক ইউজ করার সময় ডোজ কতটুকুর মধ্যে কতটুকু দিবেন, এটা আপনাকে প্রপার লোকের দ্বারা জানিয়ে নিতে হবে। ওখানে অনেক সময় অনেকগুলো যে ডোজের কথা বলা হয়, এগুলো বলার পরে আমি সাহস পাই না কিছু বলার, আমি ব্যক্তিগতভাবে ওখানে কোনো একটা কিছু কমেন্টস করবো, আমি সাহস পাই না। আপনারটা ভুল বলবে সবাই, যে কমেন্টটা করছে তারটাকে এস্টাবলিশ করার জন্য আপনারটাকে আমার কাছে ভুল সেটা প্রমাণ করার জন্য চাই প্রয়োজন আরো 2-4 জন এটা হাই, এটা শুধুমাত্র ওই জায়গায় হয় ভাই তা না, ওইটা যে শুধুমাত্র ওই জায়গায় হয় তা না, সব জায়গায় হয়, সব জায়গায় এটা হয় যে একজন যদি একটা কোনো কমেন্ট করে সেই কমেন্টটাকে কিভাবে মানে ভুল করে দিয়ে নিজেকে উপরে উঠে দিয়ে সেটা হয়। বিগত 1-2 মাস যাবত এটা একটু তো এটা হওয়ার পরে কি হয় আমি বলি আপনাকে, 7-8 জন নিয়ে এসে ওইখানে অ্যান্টি কমেন্ট দিতে না, এই যেটা বলছে এইটাই ঠিক ভাই, আপনারটা ঠিক, তাতে কি হবে অনেকে ভুলটাকে যদি ঠিক দেওয়ার চেষ্টা করে, তাতে কি হবে 7 দিন 10 দিন তারপর মাস্টার শেষ, মাস্টার শেষ। তাহলে আপনার তো অনেক সুন্দর ব্যাখ্যা করছেন। এখানে যেটা ফেসবুক গ্রুপের নির্দিষ্ট কোনো হাত নেই, ফেসবুক গ্রুপ হয়তো আমরা নির্দিষ্ট একজন ব্যক্তি এটাকে নিয়ন্ত্রণ করি কিছু কিছু ক্ষেত্রে, অ্যাপ্রুভাল পোস্ট ডিলেট, মেম্বার অ্যাপ্রুভাল আর সিকিউরিটি কনসার্নের ক্ষেত্রে, বাট কিছু কিছু জায়গা আছে সেখানে আমাদের কোনো হাত নেই, বিশেষ করে পাবলিক গ্রুপগুলোতে কমেন্টস এর ক্ষেত্রে, কাউকে সাজেস্ট করার ক্ষেত্রে আমাদের কোনো হাত নেই। বাট আমরা কিছু কিছু গ্রুপ আছে সেখানে আবার কিছু আমরা পয়েন্ট রেখে দিয়েছি, কিন্তু আমাদের অটো নোটিফিকেশন আসবে, আমরা যদি সেটাকে অ্যাপ্রুভ না করি সেটা আপনি দেখতে পাবেন না, আমরা সেটা রাখতে পারি, সেটা ডিলিট করতে পারি। বাট আপনি যদি দেখেন বায়োগ্রুপ নিয়ে বাংলাদেশের মাটিতে কয়েক শত গ্রুপ আছে, আমি রাজীব একজন বায়োগ্রুপের এখন মনে করি স্পিচ দিচ্ছি, এইখানে আমার 10 জন ভক্ত থাকতে পারে, আমি একটা কথা বলছি এই কথাটা সঠিক না ভুল এটা বিবেচনা কেউ করবে না। সজীব আমার বন্ধু, ওই আমার বন্ধু খুলনাতে, ওই চিন্তা করতে রাজীব বলছে এই কথাটা,
বিবেচনার দরকার নেই। রাজীবের কথাটাকে ওর কাছে প্রাধান্য পাওয়ার জন্য হাইলাইট করতে আমার যা যা করার দরকার আমি তাই করবো। দেখা যাচ্ছে এমন এক ব্যক্তি হায়ার করছে, সে বায়াপুরে তো দূরের কথা, মাছের সংজ্ঞাও জানে না। মাছের যে সংখ্যা সেও জানা, সেও কিন্তু ওখানে বলতেছে যে আমি ভাই ওনার এই ট্রিটমেন্টটা নিয়েছি, আমি আজকে সাকসেস, আমার এই প্রবলেম সলভ হয়েছে। এরকম হাজার হাজার তথ্য আমার কাছে আছে। গতকালকে যখন আমি গাড়িতে উঠতেছিলাম, গত পরশু দিন কক্সবাজারের এক লোকের সাথে আমার 30 মিনিট এই সেমিনার নিয়ে আলোচনা হয়েছে, টোটালি বিপক্ষে। সে বলতেছে 7 লক্ষ লিটারের ট্যাঙ্ক সে কালচার করতেছে কক্সবাজারে, বা টোটাল কক্সবাজার জেলাতে আমার জানা মতে 3টা ট্যাঙ্ক আছে, যার মধ্যে একটা 15,000 লিটার, একটা 7,000 লিটার, আর একটা হলো 22,000 লিটার। তারা নিজেদের মেজারমেন্টে করছে, তারা ইউটিউব দেখে করছে। এক ভাই একটা ট্যাঙ্কের ভিতরে পাঙ্গাস মাছ, তেলাপোকা মাছ, বা তেলাপিয়া, আমি তেলাপোকা বলি, আর হচ্ছিল আপনার শিং মাছ, এই 3টা শেষ করি। এখন যদি আমি ওনার পক্ষে আবার 5 জন আসছে, তো আপনারা যদি ফেসবুক গ্রুপের অ্যাডমিনদের বা যারা বিভিন্ন ট্রিটমেন্ট দিচ্ছে তাদের কথা যদি বলেন, সেই ক্ষেত্রে আসলে এটা আমাদের অনেক ক্ষেত্রে ব্যর্থতা। আমি স্বীকার করছি তারা ফেসবুক গ্রুপটাকে নিয়ন্ত্রণ করতেছি, বাট ওইটাকে বেস ধরে আমরা আসলে আগাতে পারতেছি না। আমি ভাইয়ের সাথে তার মিলে একটা কথাই বলতে চাই, আপনারা যখন বিশেষ কোনো জায়গাতে যাবেন, অবশ্যই আপনার পাশে প্রত্যেকটা উপজেলাতে একটা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মতো তৈরি করা আছে। এখন ছোট হোক বা বড় হোক, একটা কৃষি জায়গা আছে, একজন কৃষি অফিসার আছে, আপনারা তার সাথে একটু আলোচনা করেন। বিশেষ করে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, বাট আমি কিন্তু ব্যাকটেরিয়া লেখাপড়া করি, আমি কেমিস্ট্রি নিয়ে লেখাপড়া করি নাই। হাসিব বাবু ভাই যেটা বলতে পারবেন আমি সেটা বলতে পারবো না এই বিষয়ের ক্ষেত্রে। রুহুল ভাই যেটা বলতে পারবেন আমি পারবো, কারণ আমি 3 বছরের কালচার করি, আমি 1.5 বছর কালচার করি। এক্সপিরিয়েন্সের অনেক ভ্যালু আছে। বাট আমি যখন রুহুল ভাই আমার আমি রুহুল ভাইয়ের ভক্ত, রুহুল ভাইকে যাই করে 10টা কথা বলতে পারি, এটা মানে না যে এটা কিন্তু রাইট বা এটা ফেসবুক গ্রুপে এটা দোষ। এটুকু আবার বলার ছিল ফেসবুকের বিপক্ষে আর পক্ষে। থ্যাংক ইউ। শেষ করে দেই, তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে আমি আশাবাদী মানুষ। আমার কথাবার্তার মধ্যে সবসময় আশার কথা থাকে, আমার কথাবার্তার মধ্যে কখনো নিরাশার কথা থাকে না। আমি চেষ্টা করি মানে যারা বড় বড় কালচার করেন, যারা বড় বড় মনে করেন প্রজেক্টের কাজ করেন, তারা আসলে লস খাইলো কি খাইলো না, কি হইলো না, বা এটাতে মানে অনেকের অনেক ধরনের, অনেক সময় অনেকে, এখন আমি ব্যক্তিগতভাবে জানি অনেক ভদ্রলোকেরা কারো টাকাকে সাদা করানোর চেষ্টা করেন, করতে চাচ্ছেন বা চান এই বায়োফ্লক, ঠিক আছে, তাদের বিষয়টা আলাদা, তাদের বিষয়টা নিয়ে কথা বলে লাভ নেই। বায়োফ্লককে বাঁচাতে গেলে ছোট খামারিদেরকে বাঁচাতে হবে, ছোট খামারিদের সঙ্গে থাকতে হবে, ছোট খামারিদেরকে চিন্তা করতে হবে। একজন মানে ওই 10 লাখ লিটার 20 লাখ লিটার বায়োফ্লকের সেট আপ করছে, সেট আপের খরচটাই করছে, কিন্তু সে 20 কোটি 30 কোটি 2000 কোটি টাকা ওখান থেকে সাদা ভয় করে ফেলবে। এটা তাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু আমাদের তো জান চলে যায়। আমাদের যারা ছোট খামারি, আমাদের যারা আমাদের তো জান চলে যায়। আমাদেরকে তো টেকনিক্যালি চিন্তা করতে হবে, চিন্তা ভাবনা করে কাজগুলো করতে হবে। আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কে দিতে পারবে কে দিতে পারবে না, আপনারা ইনভেস্ট করছেন, আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনারা অনুসরণ করবেন, কিন্তু তাই বলে অন্ধভক্ত হবেন কেন? নিজের ভালোটা বুঝেন, সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের ভালোটা বুঝেন। নিজের ভালো বুঝবে যে সে সবার ভালো বুঝবে। আপনারা কেউ একটা কথা বললো, আপনি তাকে বললেন না যে এটা কি ভুল, বলো তাকে কি। আপনি যদি বুঝতে পারেন সে ভুল করতেছে, যে বুঝতে পারেন যে সে মানে আপনাকে ঠকানোর চেষ্টা করছে, আপনি যে ঠকানোর চেষ্টা করেন না, যে ভালো তার সঙ্গে থাকার চেষ্টা করেন। আপনার সবসময় খেয়াল রাখবেন যে ব্যাড ব্যাকটেরিয়া আপনাকে শুধু খারাপ বানাই দিবে, আপনাকে বাধ্য করবে। আমি কিছু লোকজনকে জানি, কিছু লোকজনের কাছে এখন এরকম অপশন আছে যে ভাই আপনি আর আমি জয়েন বাড়িতে একটা প্রোবায়োটিক বানায় ফেলেন, বেঁচে দিন। আছে এরকম অনেক লোকজন আছে, বলতে অফার আছে, আমাকে বলতে ভাই এই প্রোবায়োটিকটা ইউজ করেন, বা আপনি বলেন, আপনি তো লোকজনের সাথে পরিচিত আছে বলেন। আমি তখন কি বলছি জানেন, আজকে একজনকে বলছি, কি বলছি জানেন, 4টা প্রোবায়োটিক ইউজ করেন, 100 গ্রাম দিবেন তো 4টা প্রোবায়োটিক ইউজ করেন, ব্লাইন্ড থেরাপি মারেন, কোনটাতে হবে কোনটাতে হবে না বলা যায় না, যেগুলো একটা হয়ে গেলে হয়ে যাবে। কিন্তু একটা নিয়ে বলে থাকবেন, কেন থাকবে? ওটা যদি হয় না, ধরা খাইলে ওইখান থেকে ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি, পারবেন না। তো ভাই আমি আশাবাদী মানুষ, আমি আশা রাখবো, থাকেন আমাদের সাথে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না। তো আমি আমার বক্তব্য শেষ করলাম, সবাইকে ধন্যবাদ। আর আমার জন্য একটু দোয়া করবেন।